লাস্ট 2 সপ্তাহ ধরে মার্কেট যখন একটু নিচের লেভেলে ছিল তখন থেকে আমরা মার্কেটের বুল র্যালির কথা ডিসকাস করছিলাম। আর লাস্ট ট্রেডিং সেশনে মার্কেট তার ডাব্লিউ প্যাটার্নে ব্রেকআউটও দিয়ে দিয়েছে, যেটা কিনা একটা স্ট্রং বুলিশ সাইন। তো মার্কেট এখন বুলিশ ট্রেন্ড শুরু করে দিয়েছে। আর আমরা যদি ক্যালকুলেট করে দেখি যে মার্কেট তার হাইয়েস্ট লেভেল থেকে এই মুহূর্তে মাত্র ওই 3.5% ধারেই নেগেটিভে রয়েছে। আর মার্কেটের জন্য এই মুহূর্তে নতুন রেজিস্ট্যান্স লেভেল হলো 25,700। মার্কেট যদি এই 25,700 এই ছোট্ট রেজিস্ট্যান্স লেভেল যেটা রয়েছে সেটা যদি পার করে উপরে যায় তাহলে কি তার অল টাইম হাইকে হিট করবে, নাকি এবার অল টাইম হাই ভেঙেও মার্কেট একদম উপর দিকে ক্লোজিং দিতে শুরু করে দেবে? মার্কেটের মধ্যে এই যে র্যালি আমরা এক্সপেক্ট করছি সেটা কি অ্যাকচুয়ালি হতে শুরু করে দিয়েছে? ইন্ডিয়ান মার্কেট কি আবারও মাদার অফ অল বুল রান হয়ে যাবে? তো চলুন এগুলো আমরা চার্টের মধ্যে ডিসকাস করি। দেখুন এখানে আমরা নিফটি ফিফটি ডেলি চার্ট ওপেন করে নিয়েছি। আমরা কি দেখতে পাচ্ছি, আমরা আগেই ডিসকাস করেছিলাম যে মার্কেট এই যে ডাব্লিউ প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এখানে ডাব্লিউ প্যাটার্নে ফাইনালি ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউট দেওয়ার পর কিন্তু মার্কেট বেশ বুলিশ সাইন শো করেছে। কিন্তু আমরা লাস্ট দুটো ট্রেডিং সেশনে দেখলাম যে মার্কেট পরপর দুটো ছোট্ট ছোট্ট রেড ক্যান্ডেলে ক্লোজিং দিল। কেন? কারণ মার্কেটের এই মুহূর্তে যে এতটা যে র্যালি দিয়েছে মার্কেট, দেখুন কন্টিনিউয়াসলি এখান থেকে যদি আমরা হিসাব করি, আমি যেমন লাস্ট দিন থেকেই বলছি যখন মার্কেট এই লেভেলে ছিল, এই নিচের লেভেলে ছিল, তখন থেকে আমি কন্টিনিউয়াসলি আপনাদেরকে ভিডিও বানিয়ে বলছি যে মার্কেটের মধ্যে চরম একটা ভালো লেভেলে রয়েছে, এখানে ইনভেস্টমেন্টের সুযোগ, টেনশন করার মতো আর কিছু নেই। আর যারা সেখানে ইনভেস্টমেন্ট করেছেন তারা আজকে রেজাল্ট দেখতে পাচ্ছেন। মার্কেট সেখান থেকে প্রায় আজ পর্যন্ত প্রায় ওই 3.8% 4% ধারে কাছে ধরুন মার্কেট কিন্তু পজিটিভে ক্লোজিং দিয়েছে। তো আলটিমেটলি এই যে রেড ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি এটা মার্কেটের মধ্যে একটা প্রপার রিটেস্ট করতে মার্কেট আবার আসছে। মার্কেট এই মুহূর্তে কি আমরা এক্সপেক্ট করতে পারি যে মার্কেট এতটা বড় একটা র্যালি দিল, তারপরে একটু রিটেস্ট করে একটু নিচে আসবে। মোটামুটি ধরে রাখুন যে 25,200 লেভেল অবধি মার্কেট রিটেস্ট করার জন্য আসতে পারে, ঠিক আছে। তারপরে মার্কেট যখন এই লেভেলটাকে ক্রস করে উপরে যাবে, যে 25,700 যে রিজেকশন লেভেল, 25,660 ওভারঅল আপনি অ্যাভারেজে 700 ধরুন, এটা যখন ক্রস করে উপরে যাবে তখন আমরা এক্সপেক্ট করতে পারি যে মার্কেট তার হাইয়েস্ট যে পয়েন্ট, যে অল টাইম হাই, সেখানে গিয়ে হিট করবে। তারপরে কি অল টাইম হাই হিট করার পরে কি মার্কেট এইভাবে পরপর ক্লোজিং দিতে লাগবে, এর উপরে যেতে লাগবে? দেখুন সেটা আমি মনে করি না। মার্কেট অল টাইম হাই হিট করার পরে একটু কিছুদিন হলেও মার্কেট সেখানে একটু ভোলাটাইল থাকবে, একটু কনসলিডেট করবে, এই জায়গাটা একটু উঠবে একটু পড়বে, একটু উঠবে একটু পড়বে। যদি এই রকম সিচুয়েশন দেখেন তাহলে জানবেন সেটা মার্কেটের জন্য বেস্ট সিচুয়েশন। হ্যাঁ, যদি মার্কেট একটু নেগেটিভ থাকে অল টাইম হাইয়ের কাছে গিয়ে, সেটাই হচ্ছে মার্কেটের জন্য বেস্ট সিচুয়েশন। কারণ যদি মার্কেট কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে একদম উঠতেই থাকে তাহলে কিন্তু মানুষ ভয় পেয়ে যাবে যে আবার বোধহয় ফিউচারে প্রফিট বুকিং চলে আসতে পারে। তো এই লেভেলটা একটু নজরে রাখবেন। মার্কেট এখন রয়েছে 25,300 লেভেল, এটাও একটা খুব ভালো লেভেলে রয়েছে। এরপর আমরা এক্সপেক্ট করতে পারি মার্কেট 25,600 পার করেও তার বুলিশ রান কিন্তু কন্টিনিউ করবে। আর অনেকেই এর আগের ভিডিওতে বলছিলেন যে গোল্ডের জন্য ইনভেস্ট করতে, কিন্তু আমি বলেছিলাম যে গোল্ডে ইনভেস্ট করার দরকার নেই, করলে এখন সিলভারে করুন, কারণ সিলভারের মধ্যে গোল্ডের থেকে একটু বেটার অপরচুনিটি আমরা পাচ্ছি। তো সিলভার সিচুয়েশন দেখুন, আমি এখানে লিখে রেখেছি, এই যে রেড কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 20 EM। তো 20 EM এর কাছাকাছি কিন্তু সিলভার এসেছিল, তো এখন অব্দি 20 EM এর কাছে টাচ করেনি। তো যদি আমরা দেখি এই 20 EM এর কাছে এরকম কোনো একটা ক্যান্ডেল ক্রিয়েট করতে সিলভারে, তাহলে আমরা সিলভারের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারি। কেন ইনভেস্ট করবো আপনি আগের দিনকার ভিডিও দেখতে পারেন। তাও যদি ছোট্ট করে বলি, সিলভারের মধ্যে মানে এখন যেহেতু গোল্ডের প্রাইস খুব বেশি হাই রয়েছে, মানুষ এখন সিলভারের দিকে বেশি ঝোঁক উঠেছে মানুষের মধ্যে। সিলভারের মধ্যে প্রচুর এখন অর্নামেন্টস বিভিন্ন মহিলারা এখন চয়েস করছেন, বা সিলভারের মধ্যে নতুন নতুন ডিজাইনও এসেছেন। তো সিলভারের চাহিদা দিন দিন কিন্তু বাড়ছে। তো অপরচুনিটির দিক থেকে যদি আপনি ইনভেস্টমেন্টের দিক থেকে ভাবেন, তা সিলভার আমাদেরকে একটু বেটার অপরচুনিটি কিন্তু দিচ্ছে। আর ওভারঅল এশিয়ান সমস্ত মার্কেটে যদি আপনি দেখেন তাহলে একটা পজিটিভ লেভেলে রয়েছে। যেমন ধরুন আপনি যদি এখন জাপানের ইন্ডেক্স দেখেন, জাপান 225 এই ইন্ডেক্স, সেটাও কিন্তু তার অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। আর যদি আপনি দেখেন যে S&P 500, এটা ইউএসএর যেটা ইন্ডেক্স, সেটাতেও দেখবেন অল টাইম হাইয়ের কাছে রয়েছে। আর আপনি যদি নিকেই দেখেন, নিকেও অল টাইম হাইয়ের কাছে রয়েছে। আর আপনি চায়না মার্কেট হ্যাংসেং ইন্ডেক্স যদি দেখেন, সেটাও কিন্তু বেশ টপ লেভেলে রয়েছে, অল টাইম হাই নেই কিন্তু টপ লেভেলে রয়েছে। আমি আজ থেকে প্রায় 3-4 মাস আগে একটা ভিডিও বানিয়ে দিয়ে বলেছিলাম যে চাইনিজ মার্কেটে ইনভেস্টমেন্ট করুন। তো তখন আপনারা অনেকে হাসাহাসি করেছিলেন, ভিডিওতে নেগেটিভ কমেন্ট করেছিলেন, প্রচুর এটা ওটা সেটা বলেছিলেন। যখন মার্কেট এই লেভেলে ছিল তখন আমি ইনভেস্টমেন্ট করতে বলেছিলাম। তো চাইনিজ মার্কেট দেখুন, তখন থেকে যদি আমি ধরে চলি তাহলে আজকে প্রায় 29% কিন্তু রিটার্ন দিয়েছে। মানে ওভারঅল যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেন তো তার থেকেও বেশি রিটার্ন কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারতেন আপনি। তো যাই হোক, এটা একটা সিচুয়েশন, আমি অলরেডি এটা নিয়ে ডিসকাস করেছি। এই মুহূর্তে যদি সেক্টরাল আমরা আলোচনা করি যে কোন সেক্টরের মধ্যে অপরচুনিটি রয়েছে, তো সেটা আমরা বলি। দেখুন নর্মালি অপরচুনিটি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, সিম্পল আমরা খুঁজে বেড়াই যে কোন সেক্টর ভালো, কোনটা কি ক্যান্ডেলস্টিক ড্র করলো, এত দেখার দরকার নেই। দেখুন যে কোন সেক্টর তার অল টাইম হাই থেকে কত কম পড়ে আছে। মানে নিফটি যেখানে তার অল টাইম হাই থেকে মোটামুটি 3.5% পড়ে আছে, যেমন আমরা দেখলাম নিফটি, আমি যেমন বলেছিলাম, দেখুন নিফটি যদি আমি চেক করে দেখি তাহলে এটা হচ্ছে অল টাইম হাই। এই অল টাইম হাই থেকে এই মুহূর্তে নিফটি কত 3.56% এরকম নিফটি পড়ে আছে।
তাহলে ওভারঅল দেখুন কোন সেক্টরগুলো নিফটির তুলনায় কম পড়ে আছে বা তার অল টাইম হাই থেকে খুব বেশি পড়ে নেই, অন্যান্য সেক্টরের তুলনায় কম পড়ে আছে। তাহলে এরকম সেক্টর আমরা কি ডিসকাস করেছিলাম, যেমন ধরুন নিফটি মেটাল সেক্টর, তার অল টাইম হাই থেকে এই মুহূর্তে কত পার্সেন্ট, ওই 3% ধারে কাছে পড়ে আছে। দেখুন তারপরে কি নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর, তার অল টাইম হাই থেকে কত পড়ে আছে, ওই মোটামুটি 3% ধারে কাছে। এরকম করে আমরা কি দেখতে পাচ্ছি, নিফটি হেলথ কেয়ার সেক্টর, এটাও তার অল টাইম হাইয়ের একদম কাছাকাছি রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি আমরা নিফটি ইন্ডিয়া কনজামশন সেক্টর, এটাও যদি আমরা অল টাইম হাই থেকে বিচার করি তাহলে মোটামুটি এটা পড়ে আছে প্রায় 4%-এর উপরে, কিন্তু তাও মোটামুটি ধরতে পারেন যে অল টাইম হাইয়ের খুব কাছাকাছি রয়েছে আর আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। দেখুন কন্টিনিউয়াসলি আপনি যদি নিফটি কনজামশন সেক্টর দেখেন, কি দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউয়াসলি হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করছে। দেখুন একটা প্রত্যেকটা হাই তার প্রিভিয়াস হাইকে ক্রস করছে। দেখুন এটা একটা হায়ার হাই, এটা একটা হায়ার হাই, এটা একটা হায়ার হাই। আর কনজামশনের স্টোরিও বলেছিলাম, যেহেতু জিএসটি কাট হয়েছে তো কনজামশনের একটা স্টোরিও রয়েছে, তার পিছনে ফোকাস করতে পারেন। নেক্সট কি অটো ইন্ডেক্স তার অল টাইম হাইয়ের একদম কাছে রয়েছে। যদি আপনি দেখেন এখান থেকে যে অটো ইন্ডেক্স তার অল টাইম হাই থেকে মোটামুটি 1.8%। এবার আমি আগেও বলেছিলাম, আমি আজও বলছি যে কোনো সেক্টর যদি অল টাইম হাই থাকে তাহলে আমাদের টেনশন হয় যে সেই সেক্টরে কোনো স্টকে ইনভেস্ট করবো কি করবো না। ব্যাপার হচ্ছে আমি বলবো যে সেই সেক্টরে ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন আপনি, কিন্তু কীভাবে করবেন, আপনি দেখুন যে সেই সেক্টর থেকে এমন কোন স্টক আছে যে তার তার উপর আর কোনো রিজেকশন নেই, সে তার অল টাইম হাই অলরেডি ক্লোজ করে দিয়েছে। মানে এই মুহূর্তে অল টাইম হাইয়ের কাছেই যদি দেখা যাচ্ছে যে এইখান থেকে পড়েছিল, সাপোজ আমি কোনো একটা স্টক এইখান থেকে পড়েছিল, তারপরে বাড়তে বাড়তে উপরে যাচ্ছে, সে অল টাইম হাইকে অলরেডি বেড়ে উপরের দিকে ক্লোজিং দিয়ে দিয়েছে, তার অল টাইম হাইয়ের কাছাকাছি কোথাও ট্রেড করছে। এই ধরনের কোনো স্টক খুঁজুন। তাই অটো সেক্টর থেকে এরকম কোনো স্টক খুঁজুন যে তার মোটামুটি অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। তাই এই ধরনের স্টকের উপর কোনো রিজেকশন থাকবে না, তাই আপনার ভয় লাগবে না যে আবার হয়তো রিজেকশন থেকে ডাউন হতে পারে। আর যারা জানেন না এখন অবধি যে সেক্টর থেকে কী করে আপনি স্টক বাছাই করতে পারবেন, দেখুন অ্যাকর্ডিং টু সেবি গাইডলাইন আমি আপনাকে স্টকের নাম ডাইরেক্টলি বলতে পারবো না বা চার্টও দেখাতে পারবো না, কিন্তু আপনি ওই ভিডিওটা দেখুন, সুইং ট্রেডিং আমি একটা ভিডিও বানিয়েছি, মাত্র 3-4 মিনিট লাগবে আপনার ভিডিওটা দেখে। তো আমি আপনাকে সেক্টরগুলো বলে দিচ্ছি, জাস্ট যান একবার স্ক্যান করে নিন একদম ইজি ওয়েতে, জাস্ট আরও কিছু সময় দিন, ভিডিওটা একটু দেখে বুঝে নিন আর একবার স্ক্যান করুন। আপনার চোখের সামনে অলরেডি প্রত্যেকটা সেক্টর থেকে বেস্ট 1-2 করে স্টক পেয়ে যাবেন। এরপর আমরা দেখছি যে নিফটি সার্ভিসেস সেক্টর, এটাও খুব ভালো লেভেলে রয়েছে। এরপরে দেখছি নিফটি ব্যাংক ইন্ডেক্স, এটাও কিন্তু ভালো লেভেলে রয়েছে, তাহলে অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে, খুব বেশি যে কাছে রয়েছে তা নয়, কিন্তু মোটামুটি কাছাকাছি ধরতে পারেন। আর নিফটি ইনফ্রাস্ট্রাকচার, এটাও তার অল টাইম হাইয়ের খুব বেশি কাছে নেই, কিন্তু ওই 5%-এর ধারে কাছে যদি ধরেন তাহলে এরকম লেভেলে রয়েছে। তো আমরা এই সমস্ত সেক্টরগুলো ডিসকাস করলাম, আপনি নোট ডাউন করে নিন। এই সেক্টরগুলোতে এবার যান যে যেগুলো হাইয়েস্ট লেভেলে যে স্টকগুলো রয়েছে একবার স্ক্যান করে নিন, ঠিক আছে? মানে আমি জাস্ট আপনাকে স্টকের নামটা বলছি না, বাকি সমস্ত কিছু দিয়ে দিলাম, জাস্ট ওই ভিডিওটা দেখুন, সেম প্রসেসে একবার স্ক্যান করে নিন, আপনি নিজের চোখের সামনে স্টকগুলো পেয়ে যাবেন। আমি বলে দেওয়ার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি নিজে কতটা বুঝছেন। তাই যান এখনই সুইং ট্রেডিংয়ের ভিডিওটা দেখে নিন এবং নিজের জন্য স্টক বাছাই করে নিন, 5 মিনিট লাগবে মাত্র। আর লাস্ট উইক আমরা বলেছিলাম যে নিফটি আইটিতে আমরা একটা অপরচুনিটি পাচ্ছি ভ্যালু ইনভেস্টিংয়ে, তো সেখান থেকেও নিফটি আইটি বেশ কিছুটা বেড়েছে। তো যারা ইনভেস্টমেন্ট অলরেডি করেছেন তারা একটা ফ্রুটফুল রেজাল্ট পেয়েছেন। তো মার্কেটের সিচুয়েশন এই মুহূর্তে ওভারঅল বুলিশ ট্রেন্ডে রয়েছে মার্কেট। এই মুহূর্তে আমরা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি দেখতে পারি। একটা সময় ভাবুন না যে আজ থেকে 1-1.5 মাস আগে যখন মার্কেট খারাপ সিচুয়েশন ছিল, আমি তখন বলেছিলাম যে আগে দেখুন মার্কেটকে বাড়তে দিন, মার্কেট যখন নিজে সিগন্যাল দেবে যে সুইং ট্রেডিং তখন করুন। যখন আমি বললাম লাস্ট 2 সপ্তাহ ধরে যে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি দিচ্ছে, ইনভেস্টমেন্ট করুন, এই কথাগুলো চিৎকার করে বললাম, তখন বেশ কিছু মানুষ ছিলেন যারা ক্রিটিসাইজ করেছিলেন ভিডিওটা। কিন্তু আজকে যখন এতটা বেড়ে গেছে তখন সবাই ফোমো হচ্ছে। তাই ইনভেস্টমেন্টের অপরচুনিটি মাঝে মধ্যেই আসে, তাই যখন আসে তখন আপনাকে গ্র্যাব করতে হবে, যেটা আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। আর এখন শুধুমাত্র অপরচুনিটি রয়েছে সুইং ট্রেডিংয়ের, ইনভেস্টমেন্টের, লং টাইম ইনভেস্টমেন্টেরও অপরচুনিটি কিন্তু এখনও যায়নি। তো আইটি সেক্টরে এখন অবধি অপরচুনিটি রয়েছে, খুব বেশি বেড়ে কিন্তু আইটি সেক্টর এখন অবধি যায়নি। তো এবার আমরা ভিডিওতে আপনাদের ফেভারিট স্টক নিয়ে আলোচনা করবো, যেই স্টকগুলোতে আপনারা অলরেডি ফেসে আছেন কিংবা এর আগে কমেন্ট করে আমি জানিয়েছিলেন। আর সেই কমেন্টগুলো আজকে নেবো, যেই কমেন্টগুলোতে সবথেকে বেশি লাইক পড়েছে। আর আজকেও যারা চান যে আমি আপনার কমেন্টটা নেক্সট দিন হাইলাইট করি বা নেক্সট দিন আমি আপনার স্পেসিফিক স্টক নিয়ে আলোচনা করি, তাহলে আপনি যে কমেন্টটা করবেন সেই কমেন্টের মধ্যে সবথেকে বেশি লাইক পড়ে নেক্সট দিন, তাহলে আমি বুঝবো যে ওই স্টকের মধ্যে প্রচুর মানুষ ফেসে আছেন কিংবা প্রচুর মানুষ কিনে রেখেছেন। আর সেই স্টকটা আমি আমার নেক্সট উইকলি ভিডিওতে আবার কভার করবো। তাই এখনই যান আপনার পছন্দের কোনো স্টক যেটা নিয়ে আপনি চান যে নেক্সট দিন আমি ডিসকাস করি, কমেন্ট করুন, লাইক যদি বেশি পড়ে আমি অবশ্যই ওটাকে পিক করবো। আর স্টক নিয়ে ডিসকাস করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন অবধি নতুন রয়েছেন, ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, এখন অবধি কোনো ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেননি, তাদেরকে বলে দিই যে আপনাকে স্টক মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করার জন্য প্রয়োজন হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। তাই এখনই যার ডেসক্রিপশন আর পিন কমেন্টে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনি ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং ডাইরেক্টলি স্টক মার্কেটে ট্রেডিং করতে পারবেন, ইনভেস্টমেন্ট করতে পারবেন, স্টকের মধ্যে এসআইপি করতে পারবেন, মিউচুয়াল ফান্ডের মধ্যে এসআইপি করতে পারবেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে পারবেন এবং আমার মতনই টেকনিক্যাল অ্যানালিসিসও আপনি সেখান থেকেই করতে পারবেন। আপনি যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে ইন ফিউচার আপনার যদি
অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলে আপনি স্ক্রিনে দেখানো এই ইমেল আইডিতে মেল করতে পারেন। আমরা আপনার প্রবলেমটা ডাইরেক্টলি অ্যাঞ্জেল ওয়ানের টিমের সাথে কথা বলে প্রায়োরিটি বেসিসে সলভ করার চেষ্টা করব এবং ইন ফিউচার বুল অফ বেঙ্গল যদি নতুন কোনো সার্ভিস নিয়ে আসে সেটাও আমাদের লিঙ্ক থেকে যারা অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করেছেন তাদেরকে আমরা প্রায়োরিটি বেসিসে ফার্স্ট প্রোভাইড করব। তাই এখনই যান, দেরি না করে অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে নিন। তো আমরা যেটা ফার্স্ট স্টক নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ইমামি। মিস্টার হনুমান বলেছেন যে ইমামি স্টক রিভিউ করো দাদা, এটার মধ্যে 7টা লাইক পড়েছে। তো আমরা ইমামি স্টক নিয়ে একবার ডিসকাস করে নিই। তো চলুন ইমামি স্টকে আমরা ফান্ডামেন্টাল ডিসকাস করবো। আচ্ছা মনে রাখবেন যে আমরা প্রত্যেকটা স্টকের ফান্ডামেন্টাল ডিসকাস করবো, টেকনিক্যাল কিন্তু নয়। দেখুন টেকনিক্যাল ডিসকাস করতে কম বেশি সবাই জানে, কিন্তু ফান্ডামেন্টাল নলেজ যদি আপনার থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনো স্টকের মধ্যে ফান্ডামেন্টালি সে উইক নাকি স্ট্রং, সেই স্টকের মধ্যে ইনভেস্টমেন্টের যোগ্য নাকি এখন ইনভেস্টমেন্ট করা একদম উচিত নয়। এটা আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলবে। এই ভিডিওতে যত রকমই আমরা স্টক নিয়ে কথা বলছি সবটাই কিন্তু এডুকেশনাল পারপাসের জন্য। আমি আমার স্টাডি আপনার সাথে শেয়ার করছি, আমি কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন কিন্তু একদমই দিচ্ছি না। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এবং ইমামি নাম তো আপনারা সবাই শুনেছেন। এরা বোরো প্লাস, নবরত্না, ফেয়ার হ্যান্ডসাম, জান্ডোবাম এই ধরনের বিভিন্ন জিনিস বানায়, মানে যেগুলো এফএমসিজি প্রোডাক্টস আছে এগুলো সেই কোম্পানিটা বানায়। এদের যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট চেক করি, দেখুন সেলস গ্রোথ কীরকম রয়েছে। দেখুন জুন 2022 থেকে যদি আমরা ডিসকাস করি, দেখুন এই সেলস গ্রোথ রয়েছে 700, 800, 900, আবার 800, আবার 826, আবার 865, 900, 891, 900, 891, 1000, 900, 900। কী দেখলেন এর থেকে বুঝতে পারলেন? ওই 800, 900, 800, 900 এর মধ্যে ঘোরাঘুরি করছে। লাস্ট 3 বছরের মধ্যে সেরকম কোনো গ্রোথই নেই। আর আপনি যদি ইয়ার অন ইয়ার গ্রোথ চেক করেন, লাস্ট 2022 একটু গ্রোথ ছিল, তারপর থেকে দেখুন গ্রোথ কিন্তু স্ট্যাগনেন্ট, সেরকম কোনো গ্রোথ নেই। আর আপনি যদি নেট প্রফিট চেক করেন, 73, 180, 233, আবার 142 কমে গেল এখান থেকে, আবার 137 কমলো, 180 একটু বাড়লো, 261, আবার দেখুন কমলো 147, 151, 200, এরকম করে দেখুন কমা বাড়া করে ওই 100, 200-র মধ্যেই রয়েছে। মানে এই কোম্পানিটা কি বুঝলাম আমরা, যে এই কোম্পানিটার অ্যাকচুয়ালি কোনো গ্রোথই নেই। আর আমি আপনাকে এর আগেও প্রচুর ফান্ডামেন্টাল ভিডিওতে বলেছিলাম যে যদি আমরা দেখি যে সেলস আর প্রফিটের মধ্যেই গ্রোথ নেই তাহলে বাকি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা বিশেষ কোনো প্রয়োজন নেই। আপনার টাইম বেঁচে গেল যে আপনি বুঝে গেলেন যে এই ধরনের স্টকে আমরা ইনভেস্টমেন্ট করবো না। তো এই ধরনের স্টকে আপনি যদি টেকনিক্যাল লেভেলে গিয়েও চেক করেন, আপনি এখনই যান চেক করুন, যে দেখবেন যে প্রচণ্ড ভোলাটাইল। মানে একটা টাইম খুব বেড়েছিল, যখন দেখেছিলেন প্রফিট বেড়ে গেছিলো, সেলস বেড়ে গেছিলো, খুব বেড়েছিল, আবার সেখান থেকে নেমে খুবই সেখানেই এসে পড়েছে, আবার বেড়েছে, আবার পড়েছে। মানে এত বেশি ভোলাটাইল এই স্টকটা যে আপনি যে লং টার্মে হোল্ড করবেন তার কোনো উপায় আপনাকে দেবে না। মানে আপনার কখনো মনে হয় বাহ খুব সুন্দর প্রফিট করছি, 50-60% বেড়ে গেছে, আবার দেখবেন সেখানে এসে পড়ে আছে। তো এই ধরনের স্টক খুব বেশি আপনাকে প্রবলেম দেবে, খুব বেশি ওয়েলথ ক্রিয়েট যে করবে এটা আমি মনে করি না। তাই যখন দেখবেন যে সেলস আর প্রফিট গ্রো করছে না তখন বাকি আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার কোনো প্রয়োজন নেই। কি প্রমোটার হোল্ডিং আছে, কি এফআইআই আছে, কি ডিআই আছে, ডাজেন্ট ম্যাটার। তো আশা করছি আমি আমার ভিউ আপনাকে বোঝাতে পারলাম। আর ভিডিওর মিডিলে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি দেখতে পাচ্ছি আপনারা রেগুলার ভিডিওতে লাইক করছেন, কমেন্টও করছেন, আগের থেকে অনেক বেশি মানুষ এনগেজও হচ্ছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। দেখুন আপনারা একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না, কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। তাই এখনই যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমাদের নেক্সট কমেন্ট করেছেন যে রমিত বলছেন যে দাদা প্লিজ আইটিসির ওপর একটা ভিডিও বানাও, এখন কি বাই করব? এটাতে 6টা লাইক পড়েছে। তো বিষয় হচ্ছে যে আইটিসি এখন বাই করবেন কি না করবেন এটা আমরা ডিসকাস করতে পারবো না। এই ভিডিওতে যত রকমই আমরা স্টক নিয়ে কথা বলছি সবটাই কিন্তু এডুকেশনাল পারপাসের জন্য। আমি আমার স্টাডি আপনার সাথে শেয়ার করছি, আমি কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন কিন্তু একদমই দিচ্ছি না। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আইটিসি কি কোম্পানি? এটা 1910 সালে কর্পোরেট হয়েছিল। এটা নর্মালি মেন বিজনেস তার কি সিগারেট ম্যানুফ্যাকচারিং, মানে ইন্ডিয়ান টোব্যাকো কোম্পানি আগে নাম ছিল, তারপরে বিভিন্ন এফএমসিজি ব্র্যান্ডের মধ্যেও কিন্তু আইটিসি গেছে। মেনলি তারা কনজামশনকেই কেটার করে, এখানে তারা মেনলি এফএমসিজি সিগারেটসকে কেটার করে। দেখুন তার 80% মার্কেট শেয়ারও রয়েছে সিগারেট মার্কেটে, মানে খুব বড় একটা মার্কেট শেয়ার। কিন্তু এই মুহূর্তে আইটিসি কেন ডাউন রয়েছে, কী প্রবলেম রয়েছে আইটিসির মধ্যে? দেখুন আমি কোয়ার্টারলি রেজাল্টে চলে গেলাম। আমরা দেখি সেলস গ্রোথ দেখি। জুন 2022 থেকে দেখছি 18,000, 17,000, 17,000, 17, 17, 17, 17, 17, কন্টিনিউ 17। সেপ্টেম্বর 2024 একটু বাড়লো, তারপরে আবার কমে গেল, তারপর আবার 18, তারপর 21। জুন 2022 দেখতে পাচ্ছি 21। আর আপনি যদি ইয়ার অনের সেলস গ্রোথ চেক করেন, দেখুন এখানে জুন 2022 থেকে দেখুন তাও একটু বেড়েছে, 39, 24, তারপরে দেখুন কমে গেল 3%, 6%, 7%, মানে ডাবল ডিজিট গ্রোথ থেকে সিঙ্গেল ডিজিট গ্রোথে চলে এলো। তারপর দেখুন সিঙ্গেল ডিজিটই কন্টিনিউয়াসলি চললো। তারপরে দেখুন এই রিসেন্টলি সেপ্টেম্বর 2024 পর থেকে ডাবল ডিজিট হলো, আবার সেটা কমে গিয়ে সিঙ্গেল ডিজিট, মার্চে 2025 ডাবল ডিজিট, এবার জুনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ফাইনালি আবারও 20%-এর উপরে বাড়ছে। নর্মালি 20-22%-এর উপরে বাড়লে একটু বেটার সিচুয়েশন, কিন্তু এতে 20%ও না বাড়ে, ওই 5%, 7%, 8% করে বাড়ে, তার মানে কোনো গ্রোথই নেই। ওটা নর্মালি বাড়বে, মানে সিচুয়েশনের ডিমান্ডের সাথে সাথে বাড়বে, কারণ আপনার দিন দিন মানুষজনের সংখ্যা তো বাড়ছে, লোকজন যেহেতু বাড়ছে কনজামশন বাড়বে, মানুষের হাতে টাকা আসছে, কনজামশন তো বাড়তেই থাকবে। তাই 4%-5% গ্রোথটা কিন্তু কোনো গ্রোথ নয়। যদি একটা ভালো গ্রোথ করতে হয় 20%, 30% এরকমভাবে গ্রোথ করতে হবে। আর যদি প্রফিটে চেক করেন, প্রফিট দেখুন 4,600,
5,000, 5,200, 5,100, 4,900 কমে গেল, আবার 5,400, 5,100, 5,177, 5,000, তারপর দেখুন 19,000, হঠাৎ করে দেখবেন 19,000 কেন? দেখুন একটু উপরের দিকে যদি যান, এখানে আদার ইনকাম বলে একটা সেকশন আছে। দেখুন আদার ইনকামের মধ্যে এখানে 14,000 কোটি টাকার একটা আদার এক্সট্রা ইনকাম ছিল, মানে তারা কোনো ল্যান্ড সেলিং করেছে, সেখান থেকে আদার ইনকাম বা কোনো বিজনেস এক্সট্রা সেল করেছে, সেখান থেকে তারা ওই মোটামুটি 14,000 কোটি টাকার মতো সেল করে ফেলেছে, তাই সেখান থেকে ইনকামটা এসছে। তাই এটা কিন্তু আমরা ধরবো না। যখনই এরকম আদার ইনকাম এক্সেপশনাল আইটেমের মধ্যে আদার ইনকাম আসবে, তখন সেটাকে আমরা বাদ দেবো, সেটাকে আমরা হিসাবের মধ্যে নেবো না। তো এটা ধরে রাখছি ওই অ্যাভারেজেই গ্রো করছে। আর অপারেটিং প্রফিট মার্জিনও যদি দেখি তাহলে দেখবো 33, 37, 38, 38, 39। দেখুন আবার সেপ্টেম্বর 2023 কমে গেল 36, আবার 37 একটু বাড়লো, আবার দেখুন 37, আবার দেখুন সেপ্টেম্বর 2024 এই টাইম থেকে দেখবেন স্টকটা ফলো করতে লেগেছে, কারণ 37 থেকে ডাইরেক্টলি 33 হয়ে গেল, মানে 4% ডাউন হয়ে গেল অপারেটিং প্রফিট মার্জিন। সেখান থেকে ফলো করেছে, তো কন্টিনিউয়াসলি এখানে ডাউন ছিল। এই মুহূর্তে 32% কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন। যদিও সেলস বাড়িয়েছে, কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনে কিন্তু লিভারেজ পাওয়া যাচ্ছে না, মানে এই কোম্পানি খুব ভালোভাবে প্রফিট কামাতে পারছে না এই মুহূর্তে, আর প্রফিট স্ট্যাগনেন্ট রয়েছে, মানে যেটাই কামাচ্ছে সেটাই স্ট্যাগনেন্ট প্রফিট রয়েছে। আর যেহেতু এরকম স্ট্যাগনেন্ট রয়েছে, গ্রোথ স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, তাই মার্কেট একে ভ্যালুয়েশন বেশি দিচ্ছে না। দেখবেন মার্কেটের মধ্যে খুব হাই বিটা যেসব স্টক রয়েছে, মানে চরম বেশি গ্রোথ করছে, মার্কেটে তাকে অলওয়েজ ওভার ভ্যালুয়েশন দেবে। আমরা সবসময় ডিসকাস করি যে এই স্টকটা খুব ভালো গ্রোথ রয়েছে, কিন্তু ভ্যালুয়েশন এই মুহূর্তে হাই রয়েছে। এরকম চিন্তা করার কোনো কারণ নেই। আমি রিসেন্টলি পি রেশিও নিয়ে একটা ভিডিও বানিয়েছি, যেটাতে আমি বলেছি পেগি রেশিও নিয়ে ডিসকাস করুন। আপনারা অবশ্যই যান, ভিডিওটা দেখুন, একদম ফ্রুটফুল ভিডিও আপনার জন্য। আপনি সেখানে বুঝতে পারবেন যে কী করে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে কী করে একটা খুব শর্ট মেট্রিকের মাধ্যমে বুঝতে পারবেন কোনো কোম্পানির ভ্যালুয়েশন কীরকম রয়েছে। কিন্তু যখন কোনো স্টক হাই বিটা গ্রোথ থাকবে, তখন মার্কেট তাকে ভ্যালুয়েশন বেশি দেবেই, সে সবসময় ওভার ভ্যালু থাকবেই। তা আপনাকে দেখতে হবে গ্রোথ, সবসময় ফোকাস করুন গ্রোথের দিকে। গ্রোথ নেই তাই স্ট্যাগনেন্ট, গ্রোথ নেই তাই ডাউন হয়েছে। এ কবে বাড়বে? যখন গ্রোথ বাড়তে লাগবে। আপনি যদি লং টার্মেও যদি হোল্ড করেন, যেহেতু প্রফিট আমরা দেখছিলাম, দেখুন লং টার্ম স্টোরি কিন্তু খারাপ নয়। 2014 থেকে যদি হিসাব করি তাহলে 35,000 কোটি টাকা থেকে বাড়তে বাড়তে 75,000 কোটি টাকা, যেটা ডাবল হয়ে গেছে 10 বছরের মধ্যে। আর যদি প্রফিটে দেখেন 9,000 কোটি টাকা থেকে বাড়তে বাড়তে 35,000 কোটি টাকা, মানে 4 গুণ হয়ে গেছে। যেখানে সেলস ডাবল হয়েছে, প্রফিট 4 গুণ হয়ে গেছে। খুবই ভালো জিনিস। তাই লং টার্মে যদি হোল্ড করেন, তাহলে অবশ্যই আমি বলবো যে লং টার্মের জন্য স্টকটা খারাপ হয়তো নয়, লং টার্মে হোল্ড করা যেতে পারে। ওই মোটামুটি লার্জ ক্যাপের মতো মিনিমাম রিটার্ন আপনি এক্সপেক্ট করতেই পারেন, 10-12% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। কিন্তু আপনি যদি রিটার্নের এক্সপেকটেশন বেশি থাকে আপনার, তাহলে কি করবেন? তাহলে কিন্তু আপনাকে এই লং টার্ম স্টোরিতে যাওয়া যাবে না, আপনাকে শর্ট টার্ম মোমেন্টাম ট্রেড করতে হবে। এবার আপনি দেখুন আপনি কীরকম ট্রেডার। আপনি কি লং টার্মে হোল্ড করতে চান? তাহলে অবশ্যই এই ধরনের কোম্পানি ভালো। আর যদি আপনি শর্ট টার্মে হোল্ড করতে চান, তাহলে এই ধরনের কোম্পানি থেকে দূরে থাকাই ভালো, যেগুলো বেশি গ্রোথ দিচ্ছে না। আমরা দেখবো গ্রোথ ফেসিং কোম্পানি, যেটা কিনা আমিও নিজে পার্সোনালি ফলো করি। আর আমরা যদি প্রোমোটার হোল্ডিং চেক করি, তো দেখবো যে প্রোমোটার হোল্ডিং ওই মোটামুটি 40 থেকে কমতে কমতে 37-এ এসেছে, একটু কমে গেছে। কিন্তু ডিআইআই হোল্ডিং আমরা কি দেখতে পাচ্ছি 44 থেকে বাড়তে বাড়তে 46-এ গেছে। আর গভর্নমেন্টের হোল্ডিং কিছুটা রয়েছে, পাবলিকদের হোল্ডিং মোটামুটি ওই 14 থেকে 15-এর মধ্যে রয়েছে। পাবলিক হোল্ডিং এমন কিছু বেশি নেই, তো খুব একটা প্রবলেমেটিক সিচুয়েশন কিছু নয় এই স্টকটার ক্ষেত্রে। এবার আমার লাস্ট ভিডিওতে 2টো কমেন্ট পড়েছিল, এখানে বেশি লাইক পড়েনি, কিন্তু এটা যেহেতু একটু পপুলার কমেন্ট, তার জন্য আমি এটা তুললাম এখান থেকে। শম্পা ঘোষ বলেছেন যে আরইসি নিয়ে একটা ভিডিও দাও, আমার প্রচুর লস আছে, থাকবো না, বেরিয়ে যাবো, কি করবো আরইসি নিয়ে। আরইসি খুবই একটা পপুলার স্টক। আবার উনি আবার আরেকটা ভিডিওতে কমেন্ট করেছেন, সেম কমেন্ট, যে ভাই আরইসি নিয়ে একটা এপিসোড করো। তো ঠিক আছে, আপনার কমেন্ট নিলাম আমি। তো আজকে আরইসি নিয়ে ডিসকাস করবো। দেখি আরইসির কন্ডিশন কী রয়েছে। দেখুন আরইসির ক্ষেত্রে একটু স্টোরিটা ডিফারেন্ট। আরইসি যদি আপনি দেখেন যে কোয়ার্টারলি রেজাল্ট চেক করেন, দেখুন 9,000 থেকে বাড়তে 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 কিন্তু 15,000, 14,000, 15,000 এরকম গেছে, কম বেশি হতে হতে বেড়েছে। আপনি যদি এটা গ্রোথ দেখেন, তাহলে মাইনাসে গ্রোথ ছিল একটা টাইম, সেখান থেকে বাড়তে বাড়তে কিন্তু ডাবল ডিজিটে গ্রোথ করছে। আবার যদি আপনি এটা নেট প্রফিট দেখেন, তাহলে 2,400 কোটি টাকা থেকে বাড়তে বাড়তে কিন্তু 4,000 কোটি টাকা হয়ে গেছে। সব ভালো, কোনো কিছুই খারাপ নেই। আবার যদি আপনি এটা কোম্পানির পোর্টফোলিও, যেখানে কোম্পানি কী করে, আরইসি হচ্ছে এমন একটা কোম্পানি যে সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং আন্ডার মিনিস্ট্রি অফ পাওয়ার ইনভলভ অ্যান্ড ফাইন্যান্সিং প্রজেক্ট। এরা নর্মালি কী করে, ফাইন্যান্স করে। মানে এরাই এমন এক কোম্পানি যেটা গভর্নমেন্ট কোম্পানি, গভর্নমেন্টের টাকায় গভর্নমেন্টকে লোন দেয়। মানে বুঝতে পারছেন তো, গভর্নমেন্টের কাছ থেকে টাকা নিয়ে গভর্নমেন্টকে ঘুরিয়ে লোন দেয়, ফাইন্যান্সিং করে। কিসে ফাইন্যান্সিং করে? বিভিন্ন বড় বড় গভর্নমেন্টের প্রজেক্টে ফাইন্যান্সিং করে। মেনলি পাওয়ার সেক্টরের মধ্যে লোন দেয়, তারপর বিভিন্ন ট্রান্সমিশন প্রজেক্টের উপর লোন দেয়, ডিস্ট্রিবিউশন প্রজেক্টের উপর লোন দেয়। তো মেনলি পাওয়ার জেনারেশন আর ডিস্ট্রিবিউশনের মধ্যে মেন লোন এরা দেয়। তো ঠিক আছে, তো এই ধরনের কাজকর্ম এই কোম্পানিটা করে। তো আমরা কি দেখলাম যে কোয়ার্টারলি রেজাল্টও খুব একটা খারাপ আমরা দেখতে পেলাম না। ব্যালেন্স শিটও যদি দেখেন, তাহলে সেটাও খুবই স্ট্রং থাকবে, প্রফিট আর লসও সেটা স্ট্রং থাকবে, কোনো দিকেই কোনো প্রবলেম নেই। কিন্তু তার সত্ত্বেও এই স্টকটা প্রায় অল টাইম হাই থেকে 50% পড়ে গেছে, তাই তো। আবার আপনি ইনভেস্টার যদি চেক করেন, তাহলে দেখবেন যে প্রোমোটার 52 প্রোমোটার হোল্ডিং কিন্তু কমেনি। আবার এফআইআই হোল্ডিং মোটামুটি একটু ডাউন রয়েছে, 21 থেকে কিন্তু এফআইআই হোল্ডিং কমেছে, ডিআইআই হোল্ডিং আবার একটু বেড়েছে। ঠিক আছে, তো খুব একটা প্রবলেমেটিক সিচুয়েশন নয়। পাবলিকদের কাছে হোল্ডিং যে এমন কিছু আহামরি বেশি রয়েছে তা কিন্তু নয়। তো আরইসিতে যদি দেখেন, ফান্ডামেন্টালি কোনো প্রবলেম দেখতে পারবেন না।
কিন্তু একটা স্টোরি রয়েছে আরইসিতে। কেন পড়ছে এর পিছনে একটা স্টোরি বুঝতে হবে। সবসময় যে আপনাকে ব্যালেন্স শিট ফান্ডামেন্টাল যে সব বলে দেবে তা কিন্তু নয়, মাঝে মধ্যে বিজনেসকে আপনাকে ফিল করতে হবে। দেখুন আরইসি কোন সেক্টরে রয়েছে, আরইসি গভর্নমেন্টকে ফাইন্যান্সিং করে। এবার কি গভর্নমেন্ট এর আগে প্রচুর স্পেন্ডিং করছিল, আপনারা দেখতে পেয়েছিলেন যে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে গভর্নমেন্টের যে বাজেট ছিল সেটাতে সবথেকে বেশি গভর্নমেন্ট ক্যাপেক্স করেছে, মানে প্রচুর পরিমাণ গভর্নমেন্ট খরচা করেছে। বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বলুন, বিভিন্ন পাওয়ার সেক্টর প্রজেক্ট বলুন, এখানে ফোকাস ছিল গভর্নমেন্টের। কিন্তু লেটেস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে গভর্নমেন্ট কিন্তু এই প্রজেক্টগুলো থেকে আস্তে আস্তে ফোকাস কমিয়ে দিচ্ছে এবং স্পেন্ডিং কমাচ্ছে, মানে ক্যাপেক্স কম করছে। এবার এরা যে বিজনেস নিয়ে আসতো সেটা তো গভর্নমেন্টের কাছ থেকে নিয়ে আসতো, তাই যখন গভর্নমেন্টের কাছ থেকে বিজনেস নিয়ে আসতো, যখন প্রচুর পরিমাণ অর্ডার বুক হতো, প্রচুর অর্ডার পেতো গভর্নমেন্টের কাছ থেকে, তখন এই স্টকে বুম ছিল। মানে যতটা না ভালো কাজ করেছে তার থেকে বেশি স্টক বেড়েছে। ঠিক আছে, কেন? কারণ মানুষের মধ্যে ফিউচারের অ্যান্টিসিপেশন ছিল। আর স্টক মার্কেট সবসময় ফিউচারকে ডিসকাউন্ট করে, মানে ফিউচারে কি হতে চলেছে সেটা আগে থেকে প্রেডিক্ট করে নেয় স্টক মার্কেট এবং আগে থেকে কারেক্ট করতে শুরু করে দেয়। এবার এখন যেহেতু গভর্নমেন্ট স্পেন্ডিং কমাচ্ছে, তার জন্য কি আগেকার যে অর্ডার বুক ছিল, মানে এটা সেলস যে এত বাড়ছে, কেন বাড়ছে? কারণ গভর্নমেন্টের যে অর্ডার বুক ছিল সেগুলো ফুলফিল হচ্ছে, তার পেমেন্ট তারা পাচ্ছে, তার জন্য সেলস বাড়ছে, প্রফিটও বাড়ছে, কারণ পেমেন্টগুলো হচ্ছে। মানে এর আগে যে অর্ডারগুলো দিয়ে রেখেছিল তার পেমেন্টগুলো ধীরে ধীরে হচ্ছে, কারণ গভর্নমেন্ট তো লং টার্ম প্রজেক্ট দেয়। এমন তো নয় যে 6 মাস করে দিয়ে বন্ধ করে দাও, লং টার্ম প্রজেক্ট দেয় যেটা 3 বছর 4 বছর ধরে কন্টিনিউয়াসলি চলবে। তো পুরোনো অর্ডারগুলো কিন্তু রয়েছে, যার জন্য কিন্তু সেলস আর প্রফিট আমরা গ্রো করতে দেখতে পাচ্ছি। কিন্তু মার্কেটের এক্সপেক্ট করছে যে ইন ফিউচার যেহেতু গভর্নমেন্ট স্পেন্ডিং কমিয়ে দিচ্ছে এবং ফিউচারে আরও কমতে পারে, তার জন্য মার্কেটের এক্সপেক্ট করছে যে এই অর্ডারগুলো যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই কোম্পানি আর অর্ডার পাবে না। এবং এইসব সেক্টরে যারা বিলং করে এরকম বিভিন্ন কোম্পানি তাদের গ্রোথ কিন্তু কাট করতে শুরু করে দিয়েছে। মানে গ্রোথ যে প্রেডিকশন কোম্পানিরা দিয়েছিল, প্রমোটাররা দিয়েছিল, সেটা কিন্তু ধীরে ধীরে কাট করছে। তো গ্রোথ কাট করাও কিন্তু একটা কারণ যে কোম্পানিতে সেলিং আসছে, আর মার্কেট আগে থেকে অ্যান্টিসিপেট করে নিচ্ছে যে এই কোম্পানিতে ইন ফিউচার আর অর্ডার আসবে না। এবার আমরা প্রশ্ন হবে তাহলে কি করবো এখন, বাই করবো নাকি হোল্ড করবো নাকি নতুন কেনার টাইম এসছে? বিষয় হচ্ছে আপনাকে আমি এর পিছনে একটা ঘুরিয়ে প্রশ্ন করব, আপনার কি মনে হয় যে গভর্নমেন্টের ফোকাস কি এই সেক্টরে আবার বাড়বে ইন ফিউচার? বাড়লে কবে বাড়বে? যখন বাড়বে, মানে যখন গভর্নমেন্ট আবার ফোকাস দিতে শুরু করবে তখনই দেখবেন এই সব স্টকে আবার বুম আসতে শুরু করবে। কিন্তু যতদিন না গভর্নমেন্ট আবার ক্যাপেক্স করতে শুরু করছে, নতুন করে আবার টাকা ঢালছে এর মধ্যে বা নতুন করে টাকা খরচা করছে, ততদিন কিন্তু এইসব কোম্পানি কিন্তু আর বাড়বে না বা স্ট্যাগনেন্ট থাকবে বা একটা জায়গায় ভোলাটাইল থাকবে। তাহলে আপনি কি করতে চান? যেমন একটা কোম্পানিতে টাকা লাগাবেন যেখানে একটা জায়গায় স্ট্যাগনেন্ট থাকবে, সেরকম কোনো কোম্পানি যে কোম্পানি অলরেডি গ্রোথ দেখাচ্ছে, ফিউচার গ্রোথ রয়েছে, ফিউচার আউটলুক রয়েছে, অ্যান্টিসিপেশন রয়েছে, সেই সব কোম্পানিতে টাকা লাগাবেন। অবভিয়াসলি সেই সব কোম্পানিতে লাগাবেন, তাই তো? তা আশা করছি আমি আমার ভিউ আপনাকে বোঝাতে পারলাম। আমি মার্কেট রিলেটেড ভিউও দিলাম, গোল্ডে ইনভেস্ট করবেন নাকি সিলভারে ইনভেস্ট করবেন সেটাও বললাম, আর আমি আপনাদের ফেভারিট স্টকগুলো নিয়েও কিন্তু ডিসকাস করলাম। আর যারা চান যে নেক্সট ভিডিওতেও আমি আপনাদেরই পছন্দের স্টকগুলো নিয়ে ডিসকাস করি, এখনই যান কমেন্ট সেকশনে আপনার স্টকের নাম লিখুন। মনে রাখবেন যেই কমেন্টে সব থেকে বেশি লাইক পড়বে আমি কিন্তু সেটাই পিক করব। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্টের মধ্যেও জানান আপনার ভিউ কী রয়েছে। ইন ফিউচার কোনো ভিডিও নিয়ে আপনি সাজেশন থাকলে সেটাও আপনারা জানান। এবং চলুন না আসি আমরা কমেন্ট সেকশনের মধ্যে একটা কমিউনিটি তৈরি করি, যেখানে বিভিন্ন মানুষেরা একটা স্টক মার্কেট কমিউনিটি বানাবে এবং ডিসকাশন শুরু করবে। তাই কেউ কাউকে খারাপ কথা বলবেন না, কমেন্ট সেকশনে আসুন এবং কমেন্ট সেকশনকে নিজেদের একটা কমিউনিটি মনে করুন এবং সেখানে আপনারা বিভিন্ন অজানা মানুষের সাথে বিভিন্ন স্টক নিয়ে কথা বলতে পারেন, বিভিন্ন বিষয় ফান্ডামেন্টাল ডিসকাস আপনারা করতে পারেন। আর যারা এখনো অবধি অ্যাঞ্জেল ওয়ান থেকে অ্যাকাউন্ট ওপেন করেননি, ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে লিঙ্ক রয়েছে, এখনই যান, ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আজকে ফর্ম সাবমিট করলে 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। আর আমি সবসময় বলি যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার পরে ফেলে রাখবেন না। আমি চাই যে আপনারা ফাইন্যান্সিয়ালি ফ্রি হন, আর সেটা হতে গেলে মিনিমাম 500 টাকা থেকে হলেও ইনভেস্টমেন্ট শুরু করুন। মিউচুয়াল ফান্ডে করুন, স্টক মার্কেটে করুন, যেখানে করবেন করুন, কিন্তু আজ থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। ইনভেস্টমেন্ট যদি শুরু না করেন, অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করে যদি ফেলে রেখে দেন, তাহলে আপনি ভুলে যাবেন আর ভিডিও দেখতে থাকবেন, ইনভেস্টমেন্ট করার কথা আর কখনো মনে থাকবে না। তাই এখনই যান, দেরি না করে অ্যাঞ্জেল ওয়ান থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।